তো স্যার এটা একটা কোয়েশ্চেন, হ্যাঁ। হাসান লিমিটেড 2018 সালের 31 ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থা অন্যান্য তথ্যগুলি নিম্নরূপ, মানে হাসান লিমিটেড 18 সালের তথ্যগুলো দেয়া আছে। তো এটা হলো একটা আর্থিক অবস্থার বিবরণী। আমি যা সলভ করাচ্ছি সবই কিন্তু বোর্ড কোয়েশ্চেন, ওকে। সো এরকম কোয়েশ্চেন দেখবে হুবহু চলে আসছে। আচ্ছা, এটা হলো মূলধন ও দায় বা পাশে, আর ডান পাশে কি দেয়া আছে? সম্পদ। তো আমাদের দেখো আর্থিক বিশ্লেষণ করার সময় আমরা অ্যাট ফার্স্ট যেটা করব, সম্পদগুলোর ক্লাসিফিকেশন, দায়গুলোর ক্লাসিফিকেশনটা একটু লিখে রাখবো, হ্যাঁ। তাহলে আসলে আমরা একটু ক্লাসিফিকেশন করি। শেয়ার মূলধন, এটা কি স্যার? মালিকানা সত্ত্ব। সংরক্ষিত আয় মালিকানা সত্ত্ব। 10% ঋণপত্র দীর্ঘমেয়াদী দায়। প্রদেয় হিসাব চলতি দায়। ব্যাংক জমাতিরিক্ত চলতি দায়। বকেয়া খরচ চলতি দায়, রাইট। আবার যন্ত্রপাতি স্থায়ী সম্পদ। আসবাবপত্র স্থায়ী সম্পদ। দালান কোঠা স্থায়ী সম্পদ। সমাপনী মজুদ প্রাপ্য হিসাব চলতি সম্পদ। হাতে নগদ চলতি সম্পদ। অগ্রিম ব্যয় চলতি সম্পদ, ওকে। আর এটা কি বলতো? এটা হলো মোট সম্পদ, রাইট। আচ্ছা, নিচে আবার কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে। সেটা কি? প্রারম্ভিক মজুদ পণ্য 30,000 টাকা, ওকে। বিক্রয় 4,50,000 টাকা। যারা 80% কি ধারে, তাহলে আমি যখন ধারে বিক্রয় কথাটা ব্যবহার করব তখন কি আমি পুরোটা ইউজ করব নাকি এটার 80%, ওকে। কিন্তু আমি যখন মোট বিক্রয় কথাটা বলবো, যখন নেট বিক্রয় বলবো, তখন কিন্তু আমরা এটাই ধরবো, তাই না? আবার কি বললো? বিক্রয়ের উপর মোট লাভের হার 20%। বিক্রয়ের উপর মোট লাভের হার দিছে, আলহামদুলিল্লাহ বলো। কোনো ভেজাল আছে? তাহলে এই মোট লাভ সমান কি হবে? যে 4,50,000 গুণ 20%। ভেজালটা কখন বাড়তো বলো তো? যদি বলতো বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মোট লাভ 20%, তখনই ইন্নালিল্লাহ গেছি। অনেক সময় এরকম বলতে পারে বিক্রিত পণ্যের উপর ব্যয়ের উপর মুনাফার হার কত? 20%। তখন আমরা ঝামেলায় পড়ে যেতাম, তাই না বলো? আচ্ছা, যাই হোক, এই অঙ্কটাতে ঝামেলা নেই, কারণ বিক্রয় মূল্য দেয়া আছে, আর বিক্রয় মূল্য যা তার উপরেই আমরা 20% ধরবো মোট লাভ। আচ্ছা, এবার কি বললো? ক, চলতি অনুপাত নির্ণয় করো। আচ্ছা, এখানে আমরা যারা আছি চলতি অনুপাত করতে পারি নাকি পারি না? চলতি অনুপাতের সূত্রটা কি? উপরে কাকে বসাবো? মোট চলতি সম্পদ। আর নিচে কাকে বসাবো? মোট চলতি দায়। তাহলে দেখো, আমরা যদি ক করি, চলতি অনুপাত, তাই না, ইকুয়াল মোট চলতি সম্পদ। আর নিচে কি হবে বলো? মোট চলতি দায়। এই তো, তাই না? তাহলে মোট চলতি সম্পদ ডিভাইডেড বাই মোট চলতি দায়, ওকে। আমরা জানি, চাইলে লিখে নিতে পারো। আচ্ছা, এখন আসো মোট চলতি সম্পদ আমরা বের করি, হ্যাঁ। স্যার একটু দেখো তো, এখানে চলতি সম্পদ কয়টা আছে? এর বাইরে আর কোনো চলতি সম্পদ আছে? নাই। তাহলে আমরা একটু লিখি, কত? 52,500 প্লাস, বলো একটু, 37,500, 26,000, আর কত? 5,000, ওকে। আমরা লিখলাম। এবার নিচে আমরা কি বসাবো? মোট চলতি দায়। তো চলতি দায় কয়টা আছে বলো তো স্যার? 3টা। 57,000 যোগ 30,000 যোগ 4,000, তাই না? এখন উপরের গুলো যোগ করলে আমরা কি পেয়ে যাব? মোট চলতি সম্পদ 52,500 যোগ 37,500 যোগ 26,000 যোগ 5,000, তাই না? যোগ 5,000 ইকুয়াল 1,21,000 পেলাম। আর নিচে কি হবে? 57,000 যোগ 30,000 যোগ 4,000 ইকুয়াল 91,000, ওকে। এখন আমরা 1,21,000-কে ভাগ দিব কি দিয়ে? ভাগ 91,000 ইকুয়াল, তাহলে পেলাম কত? 1.33:1। তো 1.33 পেলাম মান, এটা ভাগ এটা, মান এটা। তো মানটা লিখবো,
লেখার পর আমরা কি দিব, ইস টু 1। ওকে স্যার? আচ্ছা, তাহলে এখন এই যে আমাদের ফর্মুলার উপরে কে আছে, মোট চলতি সম্পদ। তো মোট চলতি সম্পদের মান কত, 1.3। আর নিচে কে আছে, মোট চলতি দায়। মোট চলতি দায়ের মান কত, 1। তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে 1 টাকা চলতি দায় পরিশোধ করার জন্য আমাদের কাছে চলতি সম্পদ আছে কত, 1.33 টাকা। আচ্ছা, তার মানে চলতি দায়ের চেয়ে চলতি সম্পদটা কি বেশি আছে। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এদের তারল্যতা কি ভালো, উত্তর হলো আমরা জানি চলতি অনুপাতের আদর্শ মান কত, 2:1, তাই না? অর্থাৎ চলতি সম্পদ থাকতে হবে কয় টাকা, 2 টাকা, বাট আছে কত, 1.33। আমরা যতটুকু থাকা উচিত চলতি সম্পদ তার চেয়ে কি আছে, কম। তো 1 টাকার বিপরীতে 2 টাকার চলতি সম্পদ থাকা উচিত, কিন্তু এখানে 1 টাকার বিপরীতে 2 টাকা নেই, তার চেয়ে কম আছে। যদিও চলতি দায়ের চেয়ে চলতি সম্পদ বেশি, বাট যে পরিমাণ বা যে কাঙ্ক্ষিত তারল্য থাকা উচিত প্রতিষ্ঠানটার, ওই রকম কাঙ্ক্ষিত তারল্য নাই। কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে তারল্যতা কি কম আছে। আচ্ছা, আমি আজিরা কথাগুলো বললাম তোমাদের বোঝানোর জন্য, এখানে কিন্তু কমেন্ট করতে বলে নেই, সো এই কথাবার্তা লেখার দরকার নেই। ওকে, জাস্ট এতটুকু লিখে দিবা, শেষ। তো দেখো গতে কিন্তু বলছিল যে মন্তব্য সহ, তাই যখন মন্তব্য করতে বলবে তখন করবা। জাস্ট আমি বোঝানোর জন্য এই মন্তব্যটা লিখলাম। ওকে স্যার, এবার আসো আমরা খ করব। হ্যাঁ, তো খ কি বললো, খ বললো কার্যকরী মূলধন অনুপাত এবং ত্বরিত অনুপাত নির্ণয় করো। আমরা কার্যকরী মূলধন অনুপাত করব আর ত্বরিত অনুপাত করব। আচ্ছা দেখো, খ যদি আমরা করি, দেখো অ্যাট ফার্স্ট আমরা কি করব, এক কার্যকরী মূলধন অনুপাত করব, তাই না? আচ্ছা, কার্যকরী মূলধন অনুপাত ইকুয়াল, কার্যকরী মূলধন অনুপাত ইকুয়াল কি হবে, আমরা সবাই জানি এই সেম সূত্রটাই। আমরা উপরে কি লিখব, মোট চলতি সম্পদ, আর নিচে কি লিখব, মোট চলতি দায়, তাই না? তো এখন এই অবস্থায় ছেড়ে দিলে এটাও কি হয়ে যাবে, চলতি অনুপাত। বাট আমরা চাচ্ছি কি করতে, কার্যকরী মূলধন অনুপাত। তো নিচের চলতি দায়টা আমরা উপরে কি করব, মাইনাস করব, মোট চলতি দায়, এটাকে আমরা কি করব, মাইনাস করব, ইকুয়াল। তাহলে তোমরাই বলো মোট চলতি সম্পদ আমার বের করার দরকার আছে না? জানি 1,21,000, তাই না বলো? আর মোট চলতি দায় বের করার দরকার আছে না? এটাও জানি কত, 91,000। এখন আমরা নিচের 91,000 উপর থেকে মাইনাস করে দিই। তাহলে 1,21,000 থেকে আমরা কি করতেছি, 91,000 মাইনাস করতেছি। তাহলে কত হয়, 30,000 বাই 91,000। এখন 30,000কে ভাগ দিই আমরা 91,000 দিয়ে, 30,000 ভাগ 91,000 ইকুয়াল, তাহলে কি হচ্ছে 0.33। রেজাল্ট যা লিখলাম, দেন আমরা কি লিখবো, ইস/1। ওকে স্যার, হয়ে গেল কার্যকরী মূলধন অনুপাত। বলো এটা কি অনেক কঠিন? খুবই সহজ। তবে এই সব কিছু কেন সহজ, কারণ তুমি চেনো কে চলতি সম্পদ, তুমি চেনো কে চলতি দায়, তুমি চেনো কে স্থায়ী সম্পদ, কে দীর্ঘমেয়াদী দায়, কে অলিক সম্পদ, কে মালিকানা সত্ত্ব, এগুলো সব তুমি চেনো। এর জন্য এগুলো অনেক ইজি, তাই না? বাট যে না চেনে তার কিন্তু জীবন বের হয়ে যায় এই অধ্যায়টা করতে গেলে। ওকে আচ্ছা স্যার, এবার আসো আমরা খর পরেরটা করি। দ্বিতীয় রিকোয়ারমেন্টটা কি, ত্বরিত অনুপাত, রাইট? ত্বরিত অনুপাত। স্যার ত্বরিত অনুপাতকে আমরা আর কি কি নামে ডাকতে পারি জানো? ত্বরিত অনুপাত, তরল অনুপাত, তারপরে অ্যাসিড টেস্ট অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত। ওকে, এইগুলো সব একই কথা, মাথায় রাখতে হবে। এখন দেখো, আমি যখন ত্বরিত অনুপাত করব, সেম জিনিসটাই লিখবো। উপরে কি লিখবো বলো তো, মোট চলতি সম্পদ, আর নিচে কি লিখবো, মোট চলতি দায়। স্যার এই অবস্থায় যদি আমি ছেড়ে দিই, এটা কি হবে, চলতি অনুপাত। কিন্তু আমি কি চলতি অনুপাত করতেছি নাকি ত্বরিত অনুপাত? তো ত্বরিত অনুপাত করার জন্য আমাকে কি করতে হবে, উপর থেকে দুইটা জিনিস বাদ দিতে হবে। কয়টা?
দুইটা মাইনাস অগ্রিম ব্যয়, তাই না? অগ্রিম ব্যয় আর মাইনাস সমাপনী মজুদ পণ্য, এই দুইটা জিনিস আমাকে বাদ দিতে হবে। অগ্রিম ব্যয় বাদ দিতে হবে আর সমাপনী মজুদ পণ্য বাদ দিতে হবে উপর থেকে। আচ্ছা, লিখছো সবাই? কিছু বিষয়ে আমরা অনেক স্ট্রিক্ট হব, স্টুডেন্ট গেলে চলে যাক, স্টুডেন্ট গেলে আর আসবে, খারাপ যাবে, ভালোগুলো আসবে, কারণ রিজিক তো আল্লাহর কাছে নির্ধারিত। আমি যদি এই মাসে 2 লাখ টাকা কামাই, ভিক্ষা করে হইলেও আমি 2 লাখ টাকা কামাবো, কারণ এটা তো আমরা সবাই তকদির জানি না? সো আমি একটা ডিসিশন নিছি, ওই এলোমেলো আউল ফাউল পোলাপেনকে প্রত্যয় আমি ওইভাবে আর সুযোগ দিব না। তুমি যা করবা, বাদরামি করো, শয়তানি করো, প্রেম করো, যা করো বাইরে যেয়ে করো, কোচিংয়ের ভিতরে আসবা, পড়বা, চলে যাবা, শেষ। আচ্ছা, তো আমরা এখন তড়িৎ অনুপাত করব, রাইট? আচ্ছা, তড়িৎ অনুপাতের ফর্মুলাটা তো আমরা লিখে ফেললাম। দেখো, তিনোটা ফর্মুলার মানে তিনোটা অনুপাতের কমন অংশ কি বলো তো? তিনোটারই উপরে কি? চলতি সম্পদ, চলতি সম্পদ, চলতি সম্পদ। তিনোটারই নিচে কি? চলতি দায়, চলতি দায়, চলতি দায়। এখন আমি নিচের চলতি দায় উপর থেকে মাইনাস করলে হয়ে যাবে কার্যকরী অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাত, আর উপরের চলতি সম্পদ থেকে অগ্রিম ব্যয় সমাপনী মজুদ বাদ দিলে কি হয়ে যাবে? তড়িৎ অনুপাত। ওকে, আচ্ছা, তাহলে চলতি সম্পদ তো আমরা বের করব না, জানি কত? 1,21,000। চলতি দায়ও আমরা জানি কত? 91,000, রাইট? এখন চলতি সম্পদ থেকে মাইনাস করব অগ্রিম ব্যয়। দেখো তো অগ্রিম ব্যয় আছে না নাই? কত আছে? 5,000 আছে, অগ্রিম ব্যয় 5,000। আর কি মাইনাস করবো বলো তো? সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য আছে না নাই? দেখো, এটা তো প্রারম্ভিক, বাট এইখানে যেটা ওটা কি? সমাপনী মজুদ 52,500। আর্থিক অবস্থার বিবরণীর মজুদটা হলো সমাপনী মজুদ। ওকে, আচ্ছা স্যার, এখন বলো তো উপরের কত হবে? 1,21,000 থেকে মাইনাস করব আমরা কত? 5,000, আর কত? 52,500। তাহলে 1,21,000 মাইনাস 5,000 মাইনাস 52,500 ইকুয়াল 63,500। তাহলে এইগুলার রেজাল্ট বসাচ্ছি 63,500। তো 63,500কে ভাগ দিব 91,000 দিয়ে, ইকুয়াল কত হয়? 0.70:1। ওকে স্যার, 0.70 আর 1। আচ্ছা, আমি একটা কথা বলি, যেমন ধরো আমার মানটা বের হয়েছে কেমন? 0.6978 এরকম। তো আমি 2 ঘর নিতে চাচ্ছি, দশমিকের পর কয় ঘর? তো 2 ঘর নিতে চাচ্ছি। আমার লাস্ট ডিজিটটা কি? 9। এটার পরে যে আছে সে কি? 5 বা তার চেয়ে কি বেশি। তাহলে আমি কি করব? এটার সাথে যোগ করে দেবো কত? 1। তাহলে 69-এর সাথে 1 যোগ করলে কি হয়? 70। তাহলে 0.70। ওকে, এটা লিখলে কাটা না। যদি কেউ 0.69 লিখো তাহলেও হবে, কাটা যাবে না। যারা এইগুলো বুঝো না তারা ওই ক্যালকুলেটরে যা আসবে তাই লিখে দিবে। ওকে, বাট মানে অ্যাপ্রক্সিমেটলি এটা লেখা উচিত। আচ্ছা, তোমরা কি এটা বুঝতে পেরেছ? তাহলে আমরা ক করলাম, খ করলাম। এখন আমাদের কি করতে হবে? গ। আচ্ছা, আমাদেরকে বললো মন্তব্য সহ মজুদ আবর্তন অনুপাত ও প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা মিস্টেক আছে। এই ওটা হবে না। তো কি করতে হবে? মন্তব্য সহ মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো এবং প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো। তার মানে আমরা কয়টা অনুপাত করব? 2টা। এট ফার্স্ট আমরা কি করব? মজুদ আবর্তন অনুপাত। ওকে, অ্যান্ড দেন আমরা কি করব? প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। এবং এই অনুপাতগুলো নির্ণয় করার পর আমরা কি রেখে দিব? যেমন কতে রেখে দিছিলাম, খতে না। আমাদেরকে কি করতে হবে? মন্তব্য করতে হবে। ওকে, তাহলে আগে আমরা অনুপাত নির্ণয় করি, দেন আমরা মন্তব্য করি। দেখছো, মন্তব্য কিন্তু চায়। আর মন্তব্য যখন চাবে তখন অবশ্যই তোমার কি দরকার বলো তো? আদর্শ মান দরকার। কি দরকার? আদর্শ মান জানা না থাকলে তোমার পক্ষে মন্তব্য করা পসিবল না। ওকে, আচ্ছা আচ্ছা, এখন কলেজে করে ভাল লাগে না? বুঝতে পারো? কিন্তু স্যার মনে হয় এত কথা বলে বুঝায় না, না খালি করে দেয়। হ্যাঁ,
আচ্ছা যাই হোক, ব্যাপার না, এত কথা আসলে টিচার কেন বলবে। তো এখন আসলে গ নাম্বারটা আমরা যদি করি, তো আমরা এট ফার্স্ট কী করবো বলো তো, মজুদ আবর্তন অনুপাত, রাইট? আচ্ছা তাহলে আমরা আসো ফার্স্টে সূত্রটা লিখি। হ্যাঁ, তো মজুদ আবর্তন অনুপাত। আচ্ছা মজুদ আবর্তন অনুপাত, স্যার ওই যে ট্রিক্সটা মনে আছে? একটা ট্রিক্স আছে না? ট্রিক্স হলো তুমি যার আবর্তন করবা তাকে কোথায় রাখবা? নিচে। কি আকারে? গড়। তাহলে আমরা নিচে কি লিখবো? গড় মজুদ, ঠিক আছে? আর নিচে যারা রাখলা তার সাথে যে সংশ্লিষ্ট বা সম্পৃক্ত তাকে কোথায় রাখবা? তাহলে মজুদের সাথে সম্পৃক্ত কে? বিকৃত পণ্যের ব্যয়। কারণ আমরা জানি মজুদের ঠিকানা কি? বিকৃত পণ্যের ব্যয়, তাই না বলো? সো বিকৃত পণ্যের ব্যয়টা কোথায় যাবে? উপরে। বিকৃত পণ্যের ব্যয় এটা যাবে কোথায় স্যার? উপরে। ইকুয়াল, আচ্ছা এখন আসো আমরা কি বিকৃত পণ্যের ব্যয় জানি? এখানে কি দেয়া আছে বিকৃত পণ্যের ব্যয়? জানি না? আচ্ছা বিকৃত পণ্যের ব্যয় জানি না, তো যদি বিকৃত পণ্যের ব্যয় না জানি, বিকৃত পণ্যের ব্যয় বের করা যাবে নাকি যাবে না? যাবে। বিকৃত পণ্যের ব্যয় কিভাবে বের করা যাবে? বিক্রয় থেকে আমরা মাইনাস করব কাকে? মোট লাভকে। এই যে বিক্রয়, এখান থেকে মাইনাস করব কাকে? মোট লাভকে। তাহলে বলো বিক্রয় কত? 4,50,000। এখান থেকে মাইনাস করব কাকে? মোট লাভ। মোট লাভ কয় পার্সেন্ট? 20%। কার উপর? বিক্রয়ের উপর। তার মানে 4,50,000-এর উপর। তাহলে আমরা এখানে লিখতে পারি 4,50,000 গুণ 20%। ওকে, তাহলে 4,50,000 হলো বিক্রয়, আর 4,50,000-এর 20% এটা হলো কি? মোট লাভ। তাহলে বিক্রয় মাইনাস মোট লাভ, যে রেজাল্ট আমরা পাবো এই রেজাল্টটার নাম কি হয়ে যাবে? বিকৃত পণ্যের ব্যয়। বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে বিকৃত পণ্যের ব্যয় পাওয়া যাবে। ওকে, আচ্ছা আমরা নিচে কাকে ব্যবহার করব? গড় মজুদকে। কাকে? তো গড় মজুদ আমরা কিভাবে পাবো বলো তো? এই যে প্রারম্ভিক মজুদ 30,000, এটার সাথে যোগ করব কাকে? সমাপনী মজুদ 52,500, ভাগ দিব কত দিয়ে? 2 দিয়ে। তাহলে প্রারম্ভিক মজুদ 30,000 যোগ সমাপনী মজুদ 52,500 ভাগ কত? 2। বাস আমরা পেয়ে গেলাম গড় মজুদ। এবার আসলে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে 4,50,000 মাইনাস 4,50,000 ইন্টু 20% ইকুয়াল এখানে কত হচ্ছে? 3,60,000। আর নিচে কি হবে? 30,000 যোগ 52,500, তার মানে 82,500 ভাগ 2, তার মানে কত হবে? 41,250 ইকুয়াল 3,60,000 ভাগ 41,250। তাহলে হয় কত? 8.73। এটা কিন্তু বার হবে। কি হবে? বার। কারণ আমরা জানি আবর্তনের অ্যান্সারটা কিসে হয়? বারে হয়। আর তাই না? জাস্ট অনুপাত, ওই যে চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, জাস্ট অনুপাত বললে কি হয়? 1:1। কি হয়? 1:1। আর ওই যে মুনাফা অনুপাতটা কি হয়? পার্সেন্ট। ওকে, আর সময়টা কি হয়? দিন। গড় আদায় সময়, গড় পরিশোধ সময়, গড় মজুর সময়, এটা কি হবে? দিন। তাহলে আমাদের অ্যান্সারগুলা 1:1 হইতে পারে, বার হইতে পারে, পার্সেন্ট হইতে পারে, দিন হইতে পারে। কয় রকম? এই 4 রকমের বাইরে সাধারণত হবে না। ওকে, আচ্ছা তাহলে আমরা মজুদ আবর্তন নির্ণয় করলাম। মজুদ আবর্তন অনুপাত কত? 8.73 বার। আমরা কি অঙ্কটা এখানে রেখে দিব নাকি আমাদেরকে মন্তব্য করতে হবে? মন্তব্য করতে হবে। আচ্ছা তোমরা কি জানো মজুদ আবর্তনের আদর্শ মান কত? 8 বার। গুড। কয়বার? 8 বার। এটা হলো আদর্শ মান। আদর্শ মান। সো তোমরা একটু কষ্ট করে আদর্শ মানগুলো মুখস্থ করে নিও। হ্যাঁ, আচ্ছা মজুদ আবর্তন মানে কি? যে আমি পণ্য কিনে এনে বিক্রি করলাম, এটা হলো একবার, এটা একটা আবর্তন। তো এভাবে বছরে আমি কয়বার কিনে এনে বিক্রি করব? 8 বার। এটা হলো আদর্শ মান। আমরা করেছি কত? 8.73 বার। তার মানে আদর্শ মানের চেয়ে কিছুটা বেশি। তাহলে বলো আমাদের আবর্তন ভালো না খারাপ? ভালো। তাহলে আমরা এখানে এখন একটা মন্তব্য লিখব। ওকে, আচ্ছা মন্তব্যটা কি হবে? যেহেতু আমি কি মন্তব্যটা লিখব? আচ্ছা লিখে, তোমরাও লিখে ফেলো। যেহেতু মজুদ আবর্তন অনুপাতের মান
অনুপাতের মান আদর্শ মান 8-এর অধিক, তাই প্রতিষ্ঠানটি দক্ষ বলে বিবেচিত হবে। স্যার এই যে মজুদ আবর্তন দ্বারা আমরা কি বিচার করি? প্রতিষ্ঠানের দক্ষতা, তাই না? দক্ষ বলে বিবেচিত হবে। ওকে, তার মানে কোম্পানিটা দক্ষতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করতেছে বা ক্রয় বিক্রয়ের কার্যক্রমগুলো পরিচালনা করতেছে। ওকে, ঠিক আছে সবাই? ওকে ফাইন, এবার আসো আমরা 2 করে ফেলি। আচ্ছা, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। এই প্রাপ্য হিসাবকে আমরা সংক্ষেপে কি বলি? দেনাদার। তার মানে দেনাদার আবর্তন অনুপাত। তার মানে দেনাদার আবর্তন অনুপাত করতে পারবো না? বলো পারবো। দেনাদার কোথায় যাবে? নিচে। কি আকারে? গড় আকারে। আর দেনাদার তৈরি হয় কোত্থেকে? ধারে বিক্রয় থেকে। সো ধারে বিক্রয় কোথায় যাবে? উপরে। তাহলে আমরা এখানে লিখি, আচ্ছা দেনাদার লিখবো না প্রাপ্য হিসাব? যা বলবে তাই। হ্যাঁ, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত ইকুয়াল, নিচে হলো গড় দেনাদার আর উপরে হলো কি? নেট ধারে বিক্রয়, নির্ধারে বিক্রয়। ওকে, তো গড় দেনাদার স্যার আমরা কিভাবে পাবো? গড় মজুদ কিভাবে পেয়েছিলাম? প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2, রাইট? আচ্ছা এখন একটু বলো তো, আমাদের প্রশ্নে প্রারম্ভিক মজুদ ছিল নাকি ছিল না? সমাপনী মজুদ ছিল নাকি ছিল না? তো যখন প্রারম্ভিক সমাপনী দুইটাই থাকে তখন আমরা গড়টাকে নির্ণয় করি। কিন্তু প্রাপ্য হিসাবের ক্ষেত্রে একটু দেখো তো, প্রাপ্য হিসাবে যে 37,500 এটা কি? সমাপনী। এখানে যা কিছু দেখতেছো সবই সমাপনী। আর্থিক অবস্থার বিবরণীতে সব সমাপনী তথ্যগুলোই থাকে। তাহলে প্রাপ্য হিসাব 37,500 এটা কি? সমাপনী প্রাপ্য হিসাব। এখন বলো এখানে প্রারম্ভিক প্রাপ্য হিসাব আছে? নাই। তাহলে তুমি কি আর গড় করতে পারবা? পারবা না। তাহলে ওই সমাপনী যা, ওইটাকেই তোমার কি করতে হবে? গড় ধরে নিতে হবে। তার মানে আমাদের ওই সমাপনী দেনাদারটাই হলো গড় দেনাদার। কেউ যদি আবার পণ্ডিতই করো যে সমাপনী যোগ প্রারম্ভিক নাই 0 ধরলাম, এরপরে ভাগ দিলাম 2, তাইলে কিন্তু আমসালা সব গেছে। এইরকম পণ্ডিতই করা যাবে না। ওকে, যাবে? বলো না। তাহলে 37,500 সমাপনী প্রাপ্য হিসাবটাই হচ্ছে গিয়ে আমাদের গড় প্রাপ্য হিসাব। ওকে, 37,500। আর উপরে কাকে বসাইতে হবে? নির্ধারে বিক্রয়কে। তো আমাদের বিক্রয় দেয়া আছে কত? 4,50,000। এর মধ্যে 80% কি? ধারে। তাহলে আমি কি 4,50,000 পুরোটাকে নির্ধারে বিক্রয় বলবো? না। তাহলে আমরা 4,50,000%কে গুণ দিব কি দিয়ে? 80% দিয়ে। ওকে স্যার? আচ্ছা তাহলে কত হয়? এখানে 37,500 আর 4,50,000কে আমরা যদি 80% দিয়ে গুণ দিই, 4,50,000 গুণ 80% ইকুয়াল 3,60,000 টাকা। ওকে স্যার? ইকুয়াল, তো 3,60,000কে এখন ভাগ দিতে হবে কত দিয়ে? 37,500 দিয়ে। তাহলে কত হয়? 9.6। এটা কি হবে অ্যান্সারটা? বার। যেহেতু আমরা আবর্তন নির্ণয় করতেছি, সো রেজাল্টটা হবে কি? বার। ওকে, আচ্ছা এখানে কি রেখে দিব নাকি মন্তব্য করব? মন্তব্য করব, করতে হবে, যেহেতু বলছে করতে হবে। ওকে, না করলে মার্কস কেটে দিবে। আচ্ছা, তো আমরা মন্তব্য করতে চাইলে অবশ্যই আমাদের কি দরকার? আদর্শ মান দরকার, তাই না? বলো তো। প্রাপ্য হিসাবের আবর্তনের বা প্রাপ্য হিসাব আবর্তনের বা দেনাদার আবর্তনের আদর্শ মান কত? 4 থেকে 6 বার। ওকে, এটা হলো আদর্শ মান। প্রাপ্য হিসাবের আদর্শ মান কত স্যার? 4 থেকে 6 বার। এখন বলো তো, অর্থাৎ আচ্ছা প্রাপ্য হিসাব আবর্তন বা দেনাদার আবর্তন মানে কি? আমি ধারে বিক্রি করেছি এবং টাকা আদায় করেছি। ধারে বিক্রি করলাম, দেনাদার তৈরি হলো, টাকা আদায় করলাম, দেনাদার শেষ। এই দেনাদার সৃষ্টি হওয়া থেকে শুরু হয়ে শেষ হওয়া পর্যন্ত, দেনাদার তৈরি হওয়া থেকে শুরু করে টাকা আদায় করা পর্যন্ত কি হয়? একটা আবর্তন হয়। ওকে, তাহলে এই আবর্তনটা যত বেশি হবে তত ভালো না যত কম হবে তত ভালো? যত বেশি হবে তত ভালো, কারণ আমি তত বেশিবার কি করতে পারবো? দেনাদারের কাছ থেকে টাকা আদায় করতে পারবো।
তো সাধারণত এটা কয়বার হওয়া উচিত? 4 থেকে 6 বার, বাট আমাদের কত? 9.6। তাহলে বলো তো কোম্পানি কি দক্ষ না অদক্ষ? ভালোই দক্ষ, তাই না? এরা খুব মানে টেক্টফুলি কি করতেছে? দেনাদারকে ডিল করতেছে, দেনাদারের কাছ থেকে দ্রুত কি করতেছে? টাকা আদায় করতে পারতেছে, তাই না? এটা গ। তাহলে আমরা এখন মন্তব্য কি লিখবো বলো? আচ্ছা, মন্তব্যটা হবে যেহেতু প্রাপ্য হিসাব আবর্তনের মান আদর্শ মান 4 থেকে 6 বারের অধিক, এই মান হলো কি? প্রকৃত মান নাকি? প্রকৃত মান, আদর্শ মান 4 থেকে 6 বারের অধিক, সেহেতু প্রতিষ্ঠানটি অধিকতর দক্ষতার সাথে আচ্ছা দেনাদারকে পরিচালনা করছে। ওকে স্যার, বুঝতে পেরেছ? ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে বেশ ভালোই 2টা ম্যাথ কমপ্লিট করলাম, তাই না? আচ্ছা, আমার মনে হয় আর একটা ক্লাস নিলে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা আরেকটা ক্লাস নিব নেক্সট ক্লাসে। এরপরে আমরা কোন অধ্যায় শুরু করলে ভালো হয় বল? অনেকেই রেগুলার ছিল, তো আমার মনে হয় যারা রেগুলার ছিল ফার্স্ট টু লাস্ট ক্লাসগুলো করেছো তাদের কাছে চ্যাপ্টারটা এখন অনেক ইজি হয়ে গেছে, তাই না বলো? আর যারা ইরেগুলার ছিল আসলে তাদের জন্য সহজও কঠিন, কঠিন তো কঠিনই। সো ইরেগুলার থাকা যাবে না, রেগুলার হতে হবে। তো চলো স্যার আমরা একটু এই ম্যাথটাকে দেখি, এটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করি। ওকে, আচ্ছা, তো আমাদের কোয়েশ্চেনে কি দেয়া আছে দেখো। আবরাজ লিমিটেডের 2017 সালের 31 ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী নিম্নে দেয়া হলো। ওকে, তাহলে এখানে একটা আর্থিক অবস্থার বিবরণী দেয়া আছে। আচ্ছা, সাথে কিছু অন্যান্য তথ্য দেয়া আছে। তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আর্থিক অবস্থার বিবরণীতে যে ইনফরমেশনগুলো দেয়া আছে আমরা এই ইনফরমেশনগুলো অ্যানালাইসিস করে কে কোন ধরনের সম্পদ, কে কোন ধরনের দায়, কে মালিকানা সত্ত্ব, এগুলোকে ফাইন্ড আউট করবো। ওকে, তো চলো আমরা স্টার্ট করি। আচ্ছা, বাঁ দিকে কী দেওয়া আছে? মূলধন ও দায় দেওয়া আছে। ওকে, তো দেখো প্রদেয় হিসাবকে আমরা কি বলতে পারি স্যার? চলতি দায়। 8% অগ্রাধিকার শেয়ার, এটাকে আমরা কি বলবো? মালিকানা সত্ত্ব, তাই না? শেয়ার বললেই ওটা কি হবে? মালিকানা সত্ত্ব, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার। ওকে, এরপরে বলছে ব্যাংক জমাতিরিক্ত, এটা কি হবে? চলতি দায়। বকেয়া মজুরি, চলতি দায়। আচ্ছা, লাভ ক্ষতি হিসাবের উদ্বৃত্ত। স্যার, লাভ ক্ষতি হিসাবের উদ্বৃত্তকে আমরা কি বলি বলো তো? লাভ ক্ষতি হিসাব মানে কি জানো? আয় বিবরণী। আমরা আয় বিবরণী বলি না? এই আয় বিবরণীকে ছোটবেলায় মানে অনেক আগেরকার মানুষেরা লাভ ক্ষতি হিসাব বলতো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ওকে, তো লাভ ক্ষতি হিসাবটাই হলো কি? আয় বিবরণী। তো আয় বিবরণীর জের মানে কি? আয় বিবরণী থেকে আমরা যে ব্যালেন্স পাই ওটার নাম কি? নিট মুনাফা। ওটা কি স্যার? নিট মুনাফা। তাহলে এটা হলো নিট মুনাফা। তো সংরক্ষিত আয়, নিট মুনাফা, এগুলা কে পাবে? মালিকরা পাবে। সো এটা কি? মালিকানা সত্ত্ব। ওকে, 10% দীর্ঘমেয়াদী ঋণ, তার মানে এটা কি? দীর্ঘমেয়াদী দায়। সঞ্চিতি তহবিল, সঞ্চিতি তহবিলের টাকাটা কাদের? মালিকদের। সো এটাও কি? মালিকানা সত্ত্ব। মূলধন সঞ্চিতি, স্যার মূলধন সঞ্চিতির টাকাটাও কে পাবে? মালিকরা পাবে। সো এটা কি? মালিকানা সত্ত্ব। সাধারণ শেয়ার মূলধন, এটা কে পাবে? মালিকরা পাবে। সো এটা কি? মালিকানা সত্ত্ব। ওকে, আচ্ছা দেখো ইনফরমেশনগুলো আমরা কত সহজে এখন বুঝে যাই, তাই না? অনেকে আছে এগুলো কিন্তু বুঝে না, আন্তাজে মুখস্থ করে রাখে। আমরা তো মুখস্থ করি, বাট বুঝছে। আচ্ছা, এখানে কি বলছে স্যার? সম্পদ দেয়া আছে, তাহলে এটা কি বলো? মোট সম্পদ। আচ্ছা, নগদ তহবিলটা কি? চলতি সম্পদ। আসবাবপত্রটা কি? স্থায়ী সম্পদ। অবলেখকের দস্তুরি, একদম খাঁটি বাংলা ভাষা মনে হয় নাকি সংস্কৃত, আল্লাহ জানে।
স্যার অবলেখক মানে হলো আন্ডার রাইটার বা দায় গ্রাহক, রাইট? আমাদের শেয়ারগুলো বেচে দেওয়ার দায়িত্ব যে ব্যাংক বা যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান নিয়েছে, ওই ব্যাংক, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা আন্ডার রাইটার বলি, দায় গ্রাহক বলি বা অবলেখক বলি। আর এই অবলেখকের দস্তুরি মানে কমিশন, যে আমরা ইংলিশে কমিশন বলি, এটার বাংলা কি? দস্তুরি, মানে আন্ডার রাইটার কমিশন। এটার বাংলা হলো দায় গ্রাহকের দস্তুরি অথবা অবলেখকের দস্তুরি বা অবলেখকের কমিশন। তো এটা কি? নো, এটা অলিক সম্পদ। এটা কি? অলিক সম্পদ। এই যে দেখছো অনেকে ভুল করে ফেলছো, কেউ যদি এটা চলতি সম্পদ বলো তাহলে কিন্তু অঙ্কটা কাটা যাবে। কারণ আমরা জানি অলিক সম্পদ কয়টা? 4টা। 1 বিলম্বিত বিজ্ঞাপন, 2 প্রাথমিক ব্যয়, 3 অবলেখকের কমিশন, 4 কে সিকিউরিটিজের ডিসকাউন্ট। আমরা যেই সিকিউরিটিজগুলো বিক্রি করেছি অর্থাৎ শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এইগুলোর যে অবহার বা ডিসকাউন্ট, এটা হলো কি? অলিক সম্পদ। ওকে, শেয়ার অবহার, বন্ডের অবহার, ডিবেঞ্চারের অবহার, এই অবহারকেও আমরা কি বলবো? অলিক সম্পদ। তাহলে বলো অলিক সম্পদ কয়টা? 4টা। 1 বিলম্বিত বিজ্ঞাপন, 2 প্রাথমিক ব্যয়, 3 অবলেখকের কমিশন, 4 শেয়ার অবহার, বন্ড অবহার বা সোজা কথা অবহার আর কি। ওকে, আচ্ছা অবলেখকের দস্তুরি, সো এটা কি হবে স্যার বলো? এটা অলিক সম্পদ হবে। মোটর গাড়ি, এটা হলো স্থায়ী সম্পদ। মজুদ পণ্য, এটা হবে চলতি সম্পদ। প্রাপ্য হিসাব, চলতি সম্পদ। প্রাথমিক খরচ, এটা হলো অলিক সম্পদ। প্রাপ্য বিল, এটা হলো চলতি সম্পদ। আমরা কি বুঝতে পেরেছে? ওকে, আচ্ছা, তো এইগুলো আমাদের কোয়েশ্চেনে দেয়া আছে। এবার নিচে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, আমরা নিচের ইনফরমেশনগুলো দেখি। মোট বিক্রয় 9 লাখ টাকা। ওকে, মোট বিক্রয় দেওয়া আছে কত? 9 লাখ। এই যে 9 লাখ, এর 60% হলো ধারে। 9 লাখের 60% কি? ধারে। তাহলে 40% কি? নগদে, তাই না বলো? আচ্ছা, তাহলে আমাদের যদি কখনো নগদ বিক্রয়ের প্রয়োজন হয় তাহলে আমরা কি লিখবো? 9 লাখ গুণ 40%। যদি আমাদের ধারে বিক্রয়ের প্রয়োজন হয় আমরা কি লিখবো? 9 লাখ গুণ 60%। ওকে, এরপর বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মোট মুনাফার হার 15%। আমরা 15% মুনাফা করেছি। এই মোট মুনাফাটা কার উপরে? বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে। ওকে, এরপরে আমাদেরকে বললো পরিচালন ব্যয় কত? 42,000 টাকা। অ্যান্ড দেন বললো কি প্রারম্ভিক প্রাপ্য সমূহ কত? 50,000 টাকা। কোম্পানি 25% হারে আয়কর প্রদান করে থাকে। ওকে, কোম্পানি 25% হারে কি করে? আয়কর প্রদান করে থাকে। তার মানে আমাদের এখানে আয়কর আছে। তো স্যার যখন আয়কর থাকে তখন আমরা নিট মুনাফাটাকে কি করে নিব? কর পরবর্তী করে নিব। যখন আয়কর থাকে না তখন নিট মুনাফাই। যখন আয়কর থাকে তখন নিট মুনাফাটাকে কি করতে হয়? কর পরবর্তী করতে হয়, নিট মুনাফা মাইনাস কর। ওকে, আচ্ছা, তো আমরা রিকোয়ারমেন্টগুলো এখন করি। হ্যাঁ, কি বললো? অলিক সম্পদের পরিমাণ নির্ণয় করো। ওকে, আমাদেরকে এখন অলিক সম্পদের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে বলো অলিক সম্পদ কয়টা আছে? খুবই সহজ একটা রিকোয়ারমেন্ট, তাই না? আচ্ছা, তাহলে আমরা করে ফেলি। অলিক সম্পদের পরিমাণ নির্ণয়। অলিক সম্পদের পরিমাণ নির্ণয়। ওকে, আচ্ছা, তো আমরা এটা চাইলে ছক দিয়েও করতে পারি। বিবরণ টাকা টাকা। আচ্ছা, প্রথমটা কি? অবলেখকের দস্তুরি। অবলেখকের দস্তুরি কত টাকা স্যার? 35,000। পরেরটা কি বলো? প্রাথমিক খরচ। প্রাথমিক খরচাবলী। আচ্ছা, প্রাথমিক খরচাবলী কত? 40,000। এখন যদি আমরা দুইটাকে যোগ করি তাহলে কত হবে বলো তো? 75,000। এটাই হলো মোট অলিক সম্পদ।
মোট অলিক সম্পদ। ওকে স্যার, ঠিক আছে, করে ফেলো, ডু ফার্স্ট প্লিজ। ও আমার আগে করে ফেলছো স্যার, লিখেছো সবাই? ওকে, তো এবার আসো আমরা খ করি। হ্যাঁ, এটা একটু মনে রাখবা, ৭৫,০০০ টাকা কিন্তু লাগবে। হ্যাঁ, মোট অলিক সম্পদ। আচ্ছা, এখন খ কি বললো দেখো। খ বললো চলতি অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত ও কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, খতে আমরা কয়টা কাজ করব? 3টা। 1, চলতি অনুপাত আমরা করব। 2, দেনাদার আবর্তন অনুপাত করব। এবং 3, কার্যকরী মূলধনের অনুপাত করব নাকি কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করব? পরিমাণ নির্ণয় করব, রাইট? আচ্ছা, আসো তাহলে আমরা করে ফেলি খ। আচ্ছা, খ 1, চলতি অনুপাত। আচ্ছা, চলতি অনুপাতের সূত্র কি হবে? মোট চলতি সম্পদ ডিভাইডেড বাই মোট চলতি দায়। ওকে, আচ্ছা, ইকুয়াল। আচ্ছা স্যার, মোট চলতি সম্পদ, রাইট? তার মানে এখানে চলতি সম্পদ কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা। 4টা চলতি সম্পদ আছে। তো আমরা এই 4টাকে যোগ করব। নগদ তহবিল 1,45,000। কেউ আমাকে একটা ক্যালকুলেটর দাও। এরপরে মজুদ পণ্য 70,000। এরপরে প্রাপ্য হিসাব 2 লাখ। এরপর 27,500। ওকে, হলো? এবার আমরা মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করব। চলতি দায় কয়টা আছে বলো তো? 3টা চলতি দায় আছে, রাইট? প্রদেয় হিসাব 1,90,000। দেন কি আছে? 65,000, তাই না? ব্যাংক জমা অতিরিক্ত। দেন বকেয়া মজুরি কত? 23,000। ওকে, এবার আমরা যোগ করি। 1,45,000 যোগ 70,000 যোগ 2 লাখ যোগ 27,500। ওকে, 4,42,500। কোনটা স্যার? না না, প্রারম্ভিক যাবে না। এখানে মোট চলতি সম্পদ মানে হলো সব সমাপনী। মোট চলতি দায় মানে কি? সব সমাপনী। এখানে প্রারম্ভিক কোনো চলতি সম্পদ বা প্রারম্ভিক চলতি দায় যাবে না। গুড কোয়েশ্চেন, যে স্যার আমরা যে মোট চলতি সম্পদ করলাম, প্রারম্ভিক চলতি সম্পদও তো আছে, তাকে কেন আনবো না? আচ্ছা, প্রারম্ভিক চলতি সম্পদগুলো আমাদের ফর্মুলাতে মানে ডিরেক্টলি আসবে না। অর্থাৎ আমরা আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদ চলতি দায় দিয়েই আমরা কি করব বলো তো? এই চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাতগুলো নির্ণয় করব। ওকে স্যার? আচ্ছা, এবার আসো আমরা মোট দায় নির্ণয় করে ফেলি। তো মোট চলতি সম্পদ পেলাম 4,42,500। 1,90,000 যোগ 65,000 যোগ 23,000। ওকে, তাহলে কত হলো? 2,78,000। ওকে, তো এবার আমরা ভাগ দিই। 4,42,500 ভাগ 2,78,000 ইকুয়াল 1.59। এটা হলো রেজাল্ট। এবার আমরা রেজাল্টের পাশে কি লিখে দেব? *1। ওকে স্যার, ঠিক আছে? অনেক ইজি, রাইট? আচ্ছা, এবার আসো আমরা দ্বিতীয়টা করি। কি বলছে? দেনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো। কি করো স্যার? দেনাদার মানে কি? প্রাপ্য। দেনাদার মানে কি? যত প্রাপ্য আছে সবই দেনাদারের অন্তর্গত। ওকে, সো আমরা এখানে দেনাদার বলতে শুধুমাত্র দেনাদারকে খুঁজবো। যেমন আমরা এখানে দেখলাম দেনাদার, দেনাদার কথাটা আছে নাই। তবে দেখো প্রাপ্য হিসাব আছে, আবার প্রাপ্য বিল আছে। তার মানে যে প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, এরা সবাই কি হিসেবে গণ্য হবে? দেনাদার হিসেবে গণ্য হবে। এরা সবাই কি হিসেবে গণ্য হবে? আচ্ছা, তার মানে এখানে দেনাদার আছে কয়টা? এই দুটোটাই কি? সমাপনী দেনাদার। দুটোটাই কি? আবার নিচে প্রারম্ভিক প্রাপ্য হিসাব আছে না? এটা হলো কি? প্রারম্ভিক দেনাদার। তাহলে আমাদের কোয়েশ্চেনের মধ্যে সমাপনী দেনাদারও আছে, আবার কি? প্রারম্ভিক দেনাদারও আছে। প্রারম্ভিক দেনাদার কত? 50,000। আর সমাপনী দেনাদার কত? এই দুইটার যোগফল 2,27,500। বুঝাতে পারছে? তাহলে যে প্রাপ্য হিসাব বা দেনাদার, এটা কিন্তু ভেঙে ভেঙেও দিতে পারে। প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, অল দিজ আর
অ্যাকাউন্টস রিসিভেবল, সো দ্য সামেশন উইল বি কল অ্যাকাউন্ট রিসিভেবল। ওকে, বুঝাইতে পারছি আমি? প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, প্রাপ্য নোট সবগুলোর যোগফলকে আমরা কি বলবো? দেনাদার। কি বলবো? দেনাদার। তাহলে প্রারম্ভিক দেনাদার মানে কি? সবগুলো সমাপনী প্রাপ্য হিসাবের, সরি, সমাপনী দেনাদার মানে কি? সবগুলো প্রাপ্য হিসাবের যোগফল। আবার প্রারম্ভিক দেনাদার মানে কি? সবগুলো প্রারম্ভিক প্রাপ্য হিসাবের যোগফল। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি, আমরা এখন দেনাদার আবর্তন করব, রাইট? দেনাদার আবর্তন অনুপাত। আচ্ছা, দেনাদার আবর্তন অনুপাত ইকুয়াল, তো দেনাদার আবর্তন অনুপাতের উপরে কাকে বসাইতে হবে? সরি, আগে আমরা নিচেরটাকে বসাই। কার আবর্তন? সো দেনাদার নিচে বসবে কি আকারে? গড় আকারে। তাহলে আমরা লিখলাম কি? গড় দেনাদার। আর দেনাদার তৈরি হয় কি থেকে? ধারে বিক্রয় থেকে। সো উপরে কে বসবে? নেট ধারে বিক্রয়, রাইট? নির্ধারে বিক্রয়। ওকে, ইকুয়াল, স্যার এখন দেখো আমাদের এখানে বিক্রয় কত? 9 লাখ। বিক্রয় কত? 9 লাখ। এই 9 লাখের পুরোটাই কি ধারে? কত পার্সেন্ট ধারে? 60%। তাহলে আমরা এখানে কি লিখবো? 9 লাখ গুণ 60%। ওকে, আচ্ছা, নিচে কি লিখবো? গড় দেনাদার না? আচ্ছা, গড় দেনাদারের সূত্র কি? প্রারম্ভিক দেনাদার। এখানে প্রারম্ভিক প্রাপ্য হিসাব মানে কি? প্রারম্ভিক দেনাদার কত টাকা? 50,000। তাহলে আমরা এখানে লিখবো কত? 50,000। যোগ করব কি? সমাপনী দেনাদার, রাইট? তাহলে সমাপনী যত প্রাপ্য আছে এদের যোগফলটা হলো কি? সমাপনী দেনাদার। তাহলে সমাপনী প্রাপ্য আছে কয়টা? 2টা। তাহলে 2,27,500 যোগ করলে কত হয়? 2,27,500। তার মানে সমাপনী দেনাদার কত? 2,27,500। তাহলে আমরা এখানে যোগ করব 2,27,500। ওকে স্যার, এবার আমরা ভাগ দিব কত দিয়ে? 2 দিয়ে। ইকুয়াল, এখানে হবে কত স্যার বলো তো? 5,40,000, তাই না? 9 লাখকে 60% দিয়ে গুণ করলে 5,40,000। এখন এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, তাই না? 1,0750। ওকে, তাহলে আমরা গড় দেনাদার পেলাম 1,38,750। এখন যদি আমরা ভাগ করি 5,40,000কে ভাগ দিব কত দিয়ে? 1,37,000। তাহলে 5,40,000 ভাগ 1,38,750। তাহলে কত হয় বলো? 3.89। কত হয়? 3.89। এখন এটা কি *1 দেব? নো, এটা কি? আবর্তন। যখন আবর্তন বলে তখন আমাদেরকে কি দিতে হয়? বার দিতে হয়। ওকে স্যার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজান তো দিবে, তবে আমি এখানে আরেকটা জিনিস করে দিই, এরপরে আজান দিক আর তোমরা উঠাও। এখানে কি বলছে? কার্যকরী মূলধনের পরিমাণ। কি বলছে? দেখো, যদি পরিমাণ বলে তাহলে আমরা মোট চলতি সম্পদ থেকে মাইনাস করবো কাকে? মোট চলতি দায়কে। আর যদি অনুপাত বলতো, কার্যকরী মূলধন অনুপাত, তাহলে মোট চলতি সম্পদ মাইনাস মোট চলতি দায়। ভাগ দিতাম কি দিয়ে? মোট চলতি দায়। এখন কি মোট চলতি দায় দিয়ে ভাগ দিব? কেন দিব না? কারণ অনুপাত চাই না। কি চাইছে? পরিমাণ চাইছে। ওকে, কার্যকরী মূলধনের পরিমাণ ইকুয়াল মোট চলতি সম্পদ মাইনাস মোট চলতি দায় ইকুয়াল মোট চলতি সম্পদ কত বলো? 4,42,500 মাইনাস মোট চলতি দায় কত বলো? 2,78,000 ইকুয়াল, তাহলে মাইনাস করলে কত হয়? 1,64,500 টাকা। ওকে স্যার, তাহলে আমরা কার্যকরী মূলধনের পরিমাণটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন বলো, এগুলো অনেক ইজি লাগতেছে না? অনেক ইজি, রাইট? এই অধ্যায়টা সবার কলেজে কি করিয়ে ফেলছে? সবার কলেজেই করাইছে নাকি কারো কারো কলেজে এখনো বাকি আছে? চলো আমরা গ করি। এখন আমাদের ক ডান, খ ডান। ওকে, এখন আমরা কি করব? গ।
তো দেখো গ কি বলছে, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, দেন বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত। এটা মনে হয় আমরা করিনি, তাই না? আমরা মজুদ আবর্তন করেছি, দেনাদার আবর্তন, পাওনাদার আবর্তন, আর কি করেছিলাম, সম্পদ আবর্তন। আচ্ছা, বিনিয়োজিত মূলধনও আবর্তন করা যায় ওই সম্পদ আবর্তনের মতোই। সম্পদ আবর্তনে আমরা উপরে কাকে বসে, মানে নিচে কাকে বসাইছি, গড় সম্পদ, আর উপরে কাকে বসেছি, নেট মুনাফা। তো আমরা এখন কি করব, উপরে নেট মুনাফা, নেট বিক্রয়কে বসাইছি, তো উপরে নেট বিক্রয়কে রাখবো আর নিচে কাকে বসাবো, বিনিয়োজিত মূলধনকে, বাস হয়ে যাবে। সহজ অনেক। হ্যাঁ, এই 2-4টা ফর্মুলা আছে যেগুলো আমি লিখি নাই, বাট এগুলো অনেক ইজি, দেখলেই পারবা। হ্যাঁ, আর কি করতে বলছে, মূলধন গিয়ারিং অনুপাত নির্ণয় করতে বলছে, মূলধন গিয়ারিং অনুপাত। ওকে স্যার, তো আসলে আমরা এই 3টা অনুপাত করে ফেলি। আচ্ছা, এট ফার্স্ট আমরা কি করব, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, রাইট? তো স্যার, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত আমরা যদি করতে চাই, আমাদের কি কয়টা জিনিস দরকার? 1, নেট মুনাফা দরকার। 2, বিনিয়োজিত মূলধন দরকার, রাইট? আচ্ছা, তো নেট মুনাফা আমাদের এই প্রশ্নে কি দেয়া আছে? নেট মুনাফা আছে? ওয়্যার? না, দেয়া নাই, বের করতে হবে। হিন্টস দেয়া আছে, বাট এমনিতে দেয়া নেই। ও, লাভ ক্ষতি হিসাবে উদ্বৃত্ত 75,000। হ্যাঁ হ্যাঁ, দেয়া আছে। ও আচ্ছা, এই যে লাভ ক্ষতি হিসাবে উদ্বৃত্ত 75,000 টাকা, এটাই বেসিক্যালি কি, নেট মুনাফা। ওকে, আচ্ছা আমরা একটু কারেকশন করে নিলাম। কারেকশনটা কি, ওই যে আমাদের লাভ ক্ষতি হিসাবে উদ্বৃত্ত ছিল, ওইটাকে আমরা সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত বানিয়ে দিলাম। ওকে, একটু মডিফাই করে নিলাম ম্যাথটা, মানে আমরা নিজেরা যেন করতে পারি এর জন্য। ওকে, তো এখন আমরা কি করব স্যার, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত করব, রাইট? তো আসো আমরা প্রথম কাজটা করি। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, রাইট? বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। আচ্ছা সবাই বলো, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। আমরা এই ফর্মুলাটা জানি নাকি জানি না? জানি। তো আয় বলতে এখানে আমরা কাকে বুঝতেছি, নেট মুনাফা প্লাস সুদকে বুঝতেছি, রাইট? আর নিচে কাকে বসাইতে হবে, বিনিয়োজিত মূলধনকে। আচ্ছা, গুণ হবে কত দিয়ে, 100 দিয়ে। এখন একটা কথা আছে, এই যে এখানে আমরা যে নেট মুনাফা লিখলাম, তো আমরা তো সবসময় নেট মুনাফা লিখি অভ্যস্ত, তাই না? তো যদি কোয়েশ্চেনের মধ্যে কর দেয়া থাকে বা আয়ের হার দেয়া থাকে, তখন এই নেট মুনাফাটা কি হবে, এটা জাস্ট নেট মুনাফা না লিখে আমরা কি লিখব, কর পরবর্তী নেট মুনাফা লিখব। ওকে, তাহলে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত সমান কি হবে, কর পরবর্তী নেট মুনাফা প্লাস সুদ ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন ইন্টু 100। ওকে, এখন বলো, আমাদের এই কোয়েশ্চেনের মধ্যে কর পরবর্তী নেট মুনাফা দেয়া আছে? বলো, দেয়া আছে? নাই। আমাদের এই কোয়েশ্চেনের মধ্যে বিনিয়োজিত মূলধন কি দেয়া আছে? নাই, কিছুই দেয়া নাই। এগুলো সব আমাদের এখন কি করতে হবে, বের করতে হবে। তো ধরো আমি একটু জায়গা রাখলাম, আচ্ছা এতটুকু জায়গা আমরা রাখলাম। হ্যাঁ, তো আমরা এখন কিছু গণনা করবো। আমাদের ফার্স্ট গণনাটা কার জন্য করবা বলো, বিনিয়োজিত মূলধনের জন্য নাকি নেট মুনাফার জন্য? তোমাদের ইচ্ছা, নেট মুনাফা। ওকে, তাহলে আমরা এখানে লিখি। আচ্ছা, নট অনলি নেট মুনাফা, এটা কি হবে বলো তো, কর পরবর্তী নেট মুনাফা। কর পরবর্তী নেট মুনাফার পরিমাণ নির্ণয়। ওকে, কর পরবর্তী নেট মুনাফার পরিমাণ নির্ণয়। ওকে, তো কর পরবর্তী নেট মুনাফা আমরা কিভাবে পাবো, দেখো ফার্স্টে আমরা কি লিখব, মোট মুনাফা। ফার্স্টে কি লিখব, মোট মুনাফা। দেখো আমাদের মোট মুনাফা কত, 15%। কত, 15%। কার উপর, বিক্রয়ের উপর? যদি বলতো বিক্রয়ের উপর 15%, তাহলে আমরা এই যে 9 লাখকে গুণ দিতাম কত দিয়ে, 15% দিয়ে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই 15% কার উপর, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। তো আমরা মোট মুনাফা 15% ধরবো, কার উপরে,
বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। এখন তোমরাই বলো, বিক্রিত পণ্যের ব্যয় কি আমাদের জানা আছে? নাই। তাহলে আমরা কি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর ধরতে পারবো? পারবো না। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর যদিও ধরতে বলতে, বাট আমরা ধরতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ বিক্রিত পণ্যের ব্যয়টা আমাদের জানা নাই। বাধ্য হয়ে এখন আমরা কার উপরে ধরবো? বিক্রয়ের উপর। তো ধরতে বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, বাট আমরা পণ্ডিতি করে ধরতেছি কার উপর? এটা জায়েজ, হ্যাঁ, এটা করা যাবে। তবে তবে কাহিনী আছে। কাহিনী হলো আমরা এই 9 লাখ গুণ 15% এইভাবে কি ধরতে পারবো? এইভাবে পারবো না। এইভাবে যদি ধরি তাহলে আমাদের অঙ্কটা কাটা যাবে। কারণ 15% ডিরেক্ট ধরা যেত 9 লাখের উপর, যদি এই 9 লাখ বিক্রয় না হয়ে কি হতো? বিক্রিত পণ্যের ব্যয়। যার উপরে ধরতে বলছে তার উপর যদি তুমি ধরো তাহলে ডিরেক্ট ধরতে পারবে, কিন্তু যার উপর ধরতে বলছে তার উপর যদি তুমি না ধরো, অন্যটার উপরে ধরো, তাহলে তোমাকে কনভার্ট করতে হবে। তো কীভাবে আমরা কনভার্ট করব? দেখো, 15% কথাটার মানে কি? উপরে 15 আর নিচে কত? 100, রাইট? এখন তোমরা বলো তো, এই 15% কার উপরে ধরার কথা? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর ধরার কথা, বাট ধরতেছে কার উপর? বিক্রয়ের উপর। এখন বলো, এই দুইটার মধ্যে কে বড় কে ছোট? অলওয়েজ বিক্রয় বড়, আর বিক্রিত পণ্যের ব্যয়টা কি? ছোট। কারণ বিক্রয় থেকে বাদ দিতে হয় কাকে? বিক্রিত পণ্যের ব্যয়কে। পাওয়া যায় কি? মোট মুনাফা। তার মানে বিক্রয় বড় দেখেই তো আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে মাইনাস করলে মোট মুনাফা পাই। তাহলে দুইটার মধ্যে কে বড়? বিক্রয়। কে ছোট? বিক্রিত পণ্যের ব্যয়। ধরতে বলছে কার উপর? ছোটটার উপর, বাট তুমি ধরলা কার উপর? তা যেটার উপরে ধরতে বলছে তুমি যদি তার চেয়ে বড়টার উপরে ধরো, তাহলে উপরের সংখ্যাটার নিচে কি হবে? যোগ। কি হবে? আর যদি উল্টা করতাম, যে বিক্রয়ের উপর ধরতে বলছে বাট বিক্রিত পণ্যের ব্যয়ের উপর ধরলাম, অর্থাৎ বড়টার উপর ধরতে বলছে বাট আমি ধরলাম কার উপর? ছোটটার উপর, তাহলে উপরের সংখ্যাটার নিচে কি হইতো? বিয়োগ। বুঝছো না কি বুঝছো নাই? গুড। ওকে, তাহলে এই হলো ক্যালকুলেশন। তাহলে আমরা মোট মুনাফা কিভাবে পাবো? 9 লাখ গুণ উপরে কত? 15 আর নিচে কত হবে? 115, তাই না? বলো। আচ্ছা, এখন এটাকে ক্যালকুলেট করলে কত হয় বলো তো? 9 লাখ গুণ 15 ডিভাইডেড বাই 115 ইকুয়াল কত হবে? হ্যাঁ, তাহলে হচ্ছে 1,17,391 টাকা। এটা অবশ্যই টাকা, তাই না? আচ্ছা, এইখান থেকে আমরা বাদ দিব। এখন কাকে বাদ দিব? পরিচালন ব্যয়কে। কাকে বাদ দিব? পরিচালন ব্যয়কে। তো আমাদের কোয়েশ্চেনে পরিচালন ব্যয় দেয়া আছে কত? 42,000 টাকা দেয়া আছে। তো মাইনাস 42,000, তাহলে হয় কত? 75,391 টাকা। ওকে, আচ্ছা, এটার নাম কি বলো তো? পরিচালন মুনাফা, রাইট? এটার নাম পরিচালন মুনাফা না? আচ্ছা, এই যে পরিচালন মুনাফা আমি পেলাম, এখন যোগ করব কি? অন্যান্য আয়। আছে এখানে কোনো অন্যান্য আয়? বাদ দিব কি? অন্যান্য ব্যয়। আছে কোনো অন্যান্য ব্যয়? আছে? নাই। তার মানে এই পরিচালন মুনাফাটাই আমরা কি হিসেবে কাউন্ট করব? নেট মুনাফা। কি হিসেবে কাউন্ট করব? নেট মুনাফা। নেট মুনাফা। বুঝছো? যেহেতু যোগ করার মতো অন্যান্য আয় নাই, বাদ দেওয়ার মতো অন্যান্য ব্যয় নাই, সো পরিচালন মুনাফাই কি? নেট মুনাফা। এখন বলো, আমাদের কোয়েশ্চেনে কর আছে না নাই? যেহেতু কর আছে, তাহলে এটা কোন ধরনের নেট মুনাফা? কর পূর্ব নেট মুনাফা। তাহলে এটাকে আমরা কি বলতেছি? কর পূর্ব নেট মুনাফা। ওকে, এখন এখান থেকে আমরা বাদ দিব কাকে? কর। কি বাদ দিব? কর। আচ্ছা, কর কত টাকা হবে দেখো তো? এই যে 75,391, এটাকে গুণ দিব কত দিয়ে? 25% দিয়ে। ওকে, তাহলে যদি 25% দিয়ে গুণ দেই তাহলে কত হয়? 18,848। 18,848 টাকা। ওকে, তো 18,848 আমি এখন যদি মাইনাস করি, এগুলো তো মাইনাস করেছিলাম তাই না? তাহলে কত হয়? 75,391 থেকে
তাহলে হয় 56,543। ওকে স্যার, ক্লোজ। এটার নাম হবে কি? কর পরবর্তী নেট মুনাফা। ওকে স্যার, আমরা কর পরবর্তী নেট মুনাফা পেয়ে গেলাম। আচ্ছা, এই রেজাল্টটাকে আমরা এখন ফর্মুলার উপরে নিয়ে বসিয়ে দিই। 56,543 আর গুণ তো 100 আছে। এখন আমার কাকে দরকার? বিনিয়োজিত মূলধনকে দরকার। চলো আমরা এখানে করি। আচ্ছা, বিনিয়োজিত মূলধন, বিনিয়োজিত মূলধন সমান সমান, স্যার বিনিয়োজিত মূলধন আমরা কিভাবে যেন পাই? মোট সম্পদ মাইনাস মোট অলিক সম্পদ মাইনাস মোট চলতি দায়। ওকে, তাহলে আমরা এখানে লিখব মোট সম্পদ মাইনাস মোট অলিক সম্পদ, তাই না বলো? আর কি মাইনাস করব? মোট মাইনাস মোট চলতি দায়। ওকে, আচ্ছা, তো মোট সম্পদ কত? আমরা এই যে এখানে জানি 12,05,500। এখান থেকে মাইনাস করবো কি? মোট অলিক সম্পদ। আচ্ছা, মোট অলিক সম্পদ তার মানে অশ। তো অশ কয়টা আছে বলো? অলিক সম্পদ কয়টা? 2টা। তাহলে 35 আর কত? 40। তাহলে 35 আর 40 কত হয়? 75,000 মাইনাস মোট চলতি দায়, রাইট? তো মোট চলতি দায় কয়টা আছে? যে 1টা 2টা 3টা। 1,90,000 যোগ 65,000 যোগ 23,000। যদি আমরা এগুলো করেছি, তাই না? খতে করেছিলাম না? ওই খ থেকে এনে বসায় দাও, তাহলেই হবে। 1,90,000 65,000 আর হলো কত? 23,000। কত হয় স্যার? 2,78,000, রাইট? 2,78,000। ওকে, এখন আমরা যদি বিয়োগ করে দেই 12,05,500 মাইনাস 75,000 মাইনাস 2,78,000, তাহলে কত হবে বলো? 8,52,500 টাকা। আচ্ছা, 8,52,500 টাকা হলো। এটা হলো আমাদের বিনিয়োজিত মূলধন। এই বিনিয়োজিত মূলধনটাকে এখন আমরা এখানে বসাই, 8,52,500 56,534 ভাগ 0.0663 ইন্টু 100 ইকুয়াল 6.63%। ওকে স্যার, এটা আমরা প্রায় লিখতে পারি এখানটায়, প্রায়। ওকে, বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তাহলে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতটা আমরা পেয়ে গেলাম কত? 6.63%। এই যে গত ক্লাসে আমরা বলেছিলাম না, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত কত হওয়া উচিত? 15 থেকে 20%, তাই না? 15 থেকে 20% হওয়া উচিত। বাট এখানে অনেক কম, যা হওয়া উচিত তার চেয়ে কি অনেক কম। আচ্ছা, সবাইকে তুলে ফেলছো? স্যার, এই ইনফরমেশনগুলোই আমরা এখন কাজে লাগাবো, হ্যাঁ, অন্যগুলোর ক্ষেত্রে। আচ্ছা, আমি কিন্তু এখানে একটা ভুল করছি। কি ভুল বলো তো? আমরা এখানে কর পরবর্তী নেট মুনাফা লিখছি, বাট যোগ করতে হবে কি? সুদ। আচ্ছা, যখন সুদ বের করা সম্ভব না তখন আর সুদ ইউজ করা লাগবে না। বাট আমাদের এই প্রশ্নের মধ্যে সুদ বের করা সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। কেন, কিভাবে সম্ভব? আচ্ছা বলো তো, অগ্রাধিকার শেয়ারের জন্য কি আমরা সুদ দেই? না, লভ্যাংশ দিই। সুদ দেই কার জন্য? ঋণের জন্য। তাহলে আমাদের ঋণ কত টাকা? 2,90,000 টাকা। এই 2,90,000 টাকার জন্য আমরা কি দিব? সুদ দিব। কয় পার্সেন্ট সুদ দিব? 10% সুদ দিব। তাহলে 2,90,000 টাকার 10%-এ কত হয়? 29,000 টাকা, তাই না? তাহলে এখানে যোগ হবে কত? আরো 29,000।
যোগ কত 29,000 ইন্টু 100। ওকে, তাহলে রেজাল্টটা একটু চেঞ্জ হবে। আচ্ছা, 56,543 যোগ 29,000, 85,543, 543, আর নিচে হবে 8,52,500 ইন্টু 100, তাই না? ইকুয়াল 8,52,500, তাহলে 0.1003 ইন্টু 100 ইকুয়াল এটা 10.03% হবে। ওকে, 10.03%। আচ্ছা, সবাই বুঝতে পারলা? গুড। তাহলে দেখো, আমাদের কিন্তু ভুল হয়ে যাওয়ার বা মিস্টেক মানে করার মতো একটা পসিবিলিটি থাকে। সো অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে, হ্যাঁ, অনেক বেশি কনসাস থাকতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তুমি ম্যাথ করবা, নাচতে নাচতে বেরোবা, পরে বাসায় এসে মন খারাপ হবে, আল্লাহ সূত্র যোগ করি নেই, হইতে পারে না, বলো? আচ্ছা, ওকে, তো এখন যদি প্র্যাকটিস করতে গিয়ে ভুল হয়, প্রবলেম আছে, শুধরে নিবা, কিন্তু কোনোভাবেই যেন এক্সাম হলে গিয়ে ভুল না হয়, ওই বিষয়ে অনেক কনসার্ন থাকতে হবে। ওকে, আচ্ছা, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা স্যার প্লিজ কথা না। এখন আমরা কি করব? বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত করব। হ্যাঁ, বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত 2। বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত ইকুয়াল, আচ্ছা, বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত, হ্যাঁ, কার আবর্তন অনুপাত? সো যার আবর্তন সে কোথায় যাবে? নিচে। এখানে গড় আকারে যাওয়ার কোনো উপায় নাই, সো ডিরেক্ট কি যাবে? হ্যাঁ, বিনিয়োজিত মূলধন, এটাকে আমরা কোথায় নিব স্যার? নিচে। আর উপরে কাকে বসাবো? নিট বিক্রয়কে। কাকে? নিট বিক্রয়কে। এটা যেহেতু আবর্তন অনুপাত, উপরে নিট বিক্রয় বসবে। অর্থাৎ সম্পদ আবর্তন অনুপাত যেরকম, যে নিচে গড় সম্পদ আর উপরে নিট বিক্রয়, ঠিক তেমনি বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত একই রকম। নিচে হলো বিনিয়োজিত মূলধন আর উপরে কি? নিট বিক্রয়। তো আমরা কি নিট বিক্রয় কত জানি স্যার? এখানে যে 9 লাখ, এই 9 লাখই নিট বিক্রয়। হ্যাঁ, এটাই নিট বিক্রয়, এটাই মোট বিক্রয়। ওকে, যেহেতু ক্রয় ফেরত বিক্রয় ফেরত নাই তাই। আর বিনিয়োজিত মূলধন তো আমরা বের করেই রাখছি, 8,52,500 ইকুয়াল, তো আমরা এখন 9 লাখকে ভাগ দিব 8,52,500 দিয়ে, কত হয়? 1.06। এটা বার হবে, তাই না? যেহেতু আবর্তন, তাই এটার রেজাল্ট কী হবে? বার। আমরা পাশে প্রায় লিখে দিতে পারি। হ্যাঁ, এটা কি ভালো বলো? না, কারণ এটার আদর্শ মান কত জানো? 3 থেকে 5 বার। বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত কত হওয়া উচিত? 3 থেকে 5 বার। তো এটা আদর্শ মানের অনেক কম, সো এটা ভালো না। আচ্ছা, যদিও এখানে মন্তব্য করতে বলে না, যদি বলতো যেমন বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের আদর্শ মান কত? 15 থেকে 20%, আর আমরা পেয়েছি কত? 10., কারণ এটা আদর্শ মানের চেয়ে কি? কম। আবার আবর্তন অনুপাতটাও, বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাতের আদর্শ মান 3 থেকে 5, কিন্তু আমরা পেয়েছি কত? 1.06, তার মানে এটাও কি? পোর পারফরমেন্স। ওকে, আচ্ছা, যদিও মন্তব্য করতে বলে না, আমি এমনি বললাম আর কি। এবার আসো আমরা 3 করব। 3 কি বলছে? মূলধন গিয়ারিং অনুপাত। মূলধন গিয়ারিং অনুপাত ইকুয়াল, স্যার মূলধন গিয়ারিং অনুপাতের ফর্মুলা কি? স্থির ব্যয়যুক্ত মূলধনের উৎসগুলো কোথায় বসবে? উপরে। তাহলে আমরা লিখতে পারি স্থির ব্যয়যুক্ত মূলধনের উৎস সমূহ উপরে, আর নিচে কি হবে?
মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বটা কি হবে? নিচে, রাইট? এখন স্থির ব্যয়যুক্ত মূলধনের উৎস কয়টা দেয়া আছে? দুইটা। একটা হলো কি 8% অগ্রাধিকার শেয়ার, 8% অগ্রাধিকার শেয়ার, প্লাস আরেকটা কি দেয়া আছে? 10% দীর্ঘমেয়াদী ঋণ, 10% দীর্ঘমেয়াদী ঋণ। ওকে, আর নিচে কাকে বসাইতে হবে বলো তো? নিচে বসাতে হবে মালিকানা সত্ত্বকে, রাইট? তো মালিকানা সত্ত্ব আমরা কিভাবে পাই? এই যে আমরা মালিকানা সত্ত্ব মশো যাদেরকে বলছি এদেরকে কি করব? যোগ করব, তাই না? তো মালিকানা সত্ত্ব যারা তাদেরকে আমরা কি করব? যোগ করব। আর অলিক সম্পদটাকে কি করব? বিয়োগ করব। তবে এখানে একটা কথা, অগ্রাধিকার শেয়ার এটা মালিকানা সত্ত্ব, যদিও মালিকানা সত্ত্ব, বাট এটা মালিকানা সত্ত্বে আসবে না, কারণ এটা তো অলরেডি উপরে চলে আসছে। অগ্রাধিকার শেয়ারটা ফর্মুলার কোথায় চলে আসছে, সো এটাকে আর নিচে আনা, কিন্তু অন্যান্য ফর্মুলার মধ্যে আবার মালিকানা সত্ত্বে অগ্রাধিকার শেয়ারকে আনতে হবে, বাট এইটার ক্ষেত্রে আমরা আনবো না, কারণ একই জিনিস দুই জায়গায় তো আসা উচিত না, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে নিচে কি লিখতে পারি বলো তো? মালিকানা সত্ত্বে কি কি আছে? সংরক্ষিত আয়, সংরক্ষিত আয় প্লাস হবে কি সঞ্চিতি তহবিল, সঞ্চিতি তহবিল। এরপরে প্লাস হবে কি বলো? মূলধন সঞ্চিতি, মূলধন সঞ্চিতি প্লাস হবে কি শেয়ার মূলধন বা সাধারণ শেয়ার মূলধন, তাই না? সাধারণ শেয়ার মূলধন। মানে যেই মূলধনের উৎসগুলোর জন্য তোমাকে একটা সার্টেন পিরিয়ড একটা স্থির হারে হয় লভ্যাংশ দিতে হবে, না হলে সুদ দিতে হবে। যেমন এই যে দীর্ঘমেয়াদী ঋণের জন্য প্রতি বছর 10% সুদ দিতেই হবে, মরো বাঁচো, লাভ করো লস করো যতই করো, এটা তারা দেখবে না। সেম অগ্রাধিকার শেয়ারের জন্য। আচ্ছা, তো সাধারণ শেয়ার মূলধন আমরা যোগ করলাম, এখন বাদ দিব কাকে? মোট অলিক সম্পদকে, রাইট? মোট অলিক সম্পদকে বাদ দিয়ে দেব। আচ্ছা, এবার আসো তাহলে 8% অগ্রাধিকার শেয়ার কয় টাকা? 78,000 যোগ 10% দীর্ঘমেয়াদী ঋণ কত? 2,90,000 টাকা, তাই না? আচ্ছা, এবার আমরা নিচে কি করব? সংরক্ষিত আয়ের বৃত্ত 75,000 টাকা। ওকে, দেন যোগ করব কাকে? 84,500 টাকাকে। দেন যোগ করব 50,000 টাকাকে। দেন যোগ করব 3,50,000। দেন মাইনাস করব অলিক সম্পদ কত? 75,000। ওকে স্যার? আচ্ছা, ইকুয়াল, তাহলে উপরে কত আসতেছে? 78,000 যোগ 2,90,000, 3,68,000 টাকা। ওকে, আর নিচে কত আসতেছে? 75,000 যোগ 84,500 যোগ 50,000 যোগ 3,50,000 মাইনাস 75,000, 4,84,500 গুণ 100। ওকে, 3,68,000। আচ্ছা, এখানে গুণ 100 হবে না, সরি। তাহলে কত হয়? 0.76, এটা হলো রেজাল্ট, রাইট? /1। ওকে, তো মূলধন গিয়ারিং অনুপাতের মান 0.76:1। ওকে, এই সবাই কি করেছো? ওকে, কমপ্লিট, ডান।
স্যার তো দেখো আমাদেরকে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করতে বললো, আমরা করলাম। মান পেয়েছি কত? 10%-এর মতো নাকি 10%। আচ্ছা, বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত নির্ণয় করতে বললো, এটাও করলাম। মান পেয়েছি কত? 1.06। মূলধন গিয়ারিং অনুপাত নির্ণয় করতে বলছে, এটাও করলাম। মান কত পেলাম? 0.76:1। তো যাক, ভাগ্য ভালো মন্তব্য করতে বলে নাই। যদি মন্তব্য করতে বলতো তাহলে অবশ্যই আমাদের আদর্শ মানগুলো লাগবে না। স্যার আমি জাস্ট একটু বলে দিই, হ্যাঁ, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের আদর্শ মান কত? 15 থেকে 20%। সেই অনুযায়ী এই কোম্পানিটার অবস্থা কি, ভালো না খারাপ? খারাপ, কারণ আদর্শ মানের চেয়ে তাদের বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতটা কি কম। আবার বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাতের আদর্শ মান কত? 3 থেকে 5 এর মধ্যে। ওকে, বাট এই কোম্পানির বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত কত? 1.06, অর্থাৎ আদর্শ মানের চেয়ে কি কম, তাহলে এটাও কি খারাপ। অ্যান্ড লাস্ট ওয়ান, মূলধন গিয়ারিং অনুপাতের আদর্শ মান হলো, দেখো মূলধন গিয়ারিং অনুপাত, এই যে আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম না, এই যেটা, এটাকে কিন্তু উল্টা করেও করা যেতে পারে। কেউ যদি উপরে, আচ্ছা এখানে মালিকানা সত্ত্বটা কার বলো তো? সাধারণ শেয়ারের। কার? হ্যাঁ, সাধারণ শেয়ারের মালিকানা সত্ত্ব, কারণ এখান থেকে আমরা অগ্রাধিকার শেয়ারটাকে কি করছি? বাদ দিছি। সো এখানে শুধুমাত্র সাধারণ শেয়ারের মালিকানা সত্ত্বটাই আমরা ইউজ করতেছি। হ্যাঁ, তো সাধারণ শেয়ারের মালিকানা সত্ত্বটাকে আমরা উপরে দিয়ে স্থির ব্যয়যুক্ত উৎসগুলোকে নিচে দিতে পারি, এরকমও করা যায়। ওকে, ওইভাবে যদি কেউ করো সেটাও হবে, তবে আমার মতো এটা না করাই বেটার, একটাই শিখো। তো স্থির ব্যয়যুক্ত উৎসগুলো আমরা উপরে দিব, আর সাধারণ শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বটাকে নিচে দিব। ওকে, আর এটার আদর্শ মান কি জানো? 0.5:1। কি স্যার? অর্থাৎ 1 টাকা সাধারণ শেয়ার মালিকানা সত্ত্বের বিপরীতে তোমার স্থির ব্যয়যুক্ত মূলধন থাকবে কত? 0.5 টাকা। অর্থাৎ 1 টাকা স্থির ব্যয়যুক্ত মূলধনের বিপরীতে সাধারণ শেয়ার হোল্ডারদের মূলধন থাকবে কয় টাকা? 2 টাকা। স্থির ব্যয়যুক্ত মূলধন যা হবে, সাধারণ শেয়ার হোল্ডারদের মূলধন তার চেয়ে ডাবল হবে। বুঝছো? অর্থাৎ 0.5:1 এটা হবে। তো এখানে কি আদর্শ মান অনুযায়ী আছে? তো আদর্শ মান অনুযায়ী 1 টাকার বিপরীতে স্থির ব্যয়যুক্ত মূলধন কত টাকা উচিত? 50 পয়সা, বাট আছে কত? 76 পয়সা। তার মানে এখানে কি আদর্শ মানের চেয়ে স্থির ব্যয়যুক্ত মূলধনটা কি বেশি। তো এটা কিন্তু প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি সৃষ্টি করবে, আর্থিক ঝুঁকিটাকে বাড়ায় দিবে, প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার ঝুঁকি সৃষ্টি হবে। ওকে, তো আমরা কি সবাই বুঝতে পারলাম? তো স্যার এই অধ্যায়টার উপরে আর কোনো ম্যাথ করার দরকার আছে? তাহলে আগামী ক্লাসে এই অধ্যায়ের উপরে একটা টেস্ট নেই নাকি?